এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবল সম্পর্কে। ফুটবল কিন্তু বিশ্বের সব থেকে জনপ্রিয় একটা খেলা। সো সেই জনপ্রিয় খেলাটা সম্পর্কে আমরা এখন একটু পড়াশোনা করব, যে ফুটবল আসলে কি, না কি, কে খেলে না খেলে, ইত্যাদি ইত্যাদি। এবং সবাই তার আগে একটু বলবেন যে কে কোন দলের আসলে সাপোর্ট করেন, সেটা কিন্তু মনে মনে বলে ফেলেন যে আমি হচ্ছে আর্জেন্টিনা, আমি হচ্ছে ব্রাজিল। তো আমি সাধারণত আমি বলি, আমার কথাটা বলি, আমি কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার না, আমি হচ্ছে জার্মানির সাপোর্টার। সো আমি এখন চলে যাচ্ছি বাংলাদেশের ফুটবল খেলার জন্ম। এই যে বিশ্বের যে ফুটবল, এই ফুটবল খেলাটার জন্ম কিন্তু হয়েছে চীনে। তাহলে ফুটবল খেলার জন্ম হয় কোথায়? চীনে, এটা মনে রাখতে হবে। বাংলাদেশে বিশ্বের যে ফুটবল সংস্থা, শুধু বাংলাদেশ না, বিশ্বের সারা পৃথিবীর যে ফুটবল সংস্থা, নিয়ন্ত্রণ সংস্থা, তার নাম হচ্ছে ফিফা, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার জন্মলাভ করে 21 মে 1904 সালে ফ্রান্সের প্যারিসে। কোথায় জন্মগ্রহণ করছে তাইলে? ফ্রান্সের প্যারিসে হচ্ছে তার জন্ম হয়। একটি ফুটবলের পরিধি 27 থেকে 28 ইঞ্চি। এই ফুটবলে যেরকম একটা গোল বল, এই বলটার পরিধি, পরিধি মানে আছে পুরো পথটা ঘুরে আসে, সেটা হচ্ছে 27 থেকে 28 ইঞ্চি। 1 ইঞ্চি সমান সমান 1 ইঞ্চি সমান সমান, আমি একটু বলে রাখি, যদিও ম্যাথমেটিক্যাল টার্মস বলে রাখতেছি, সেটা হচ্ছে 2.54 সেন্টিমিটার। কেটে হবে 2.54 সেন্টিমিটার। সো একটি ফুটবলের পরিধি 27 থেকে 28 ইঞ্চি। আদর্শ ফুটবলের ওজন হচ্ছে 14 থেকে 16 আউন্স। 14 থেকে 16 আউন্স, এই দুইটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আছে, আন্তর্জাতিক মানের একটি ফুটবল ম্যাচ, যে ম্যাচগুলো হয়, আমরা সাধারণত খেলাগুলা হয়ে থাকে, এই খেলার যে সময়কাল সেটা সাধারণত হচ্ছে 90 মিনিটের হয়, এবং এটাকে দুইটা পার্টে ভাগ করে। একটা হচ্ছে 45 মিনিট, এবং তারপর ব্রেক হয়, তারপরে হচ্ছে বাকি 45 মিনিট, মাঝে হচ্ছে একটা ব্রেক থাকে, 10 মিনিট 15 মিনিটের একটা ব্রেক থাকে। এটা খেলার নিয়ম অনুযায়ী করা হয়। 3 বার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। 3 বার, এখনো পর্যন্ত অনেক খেলোয়াড় আছে, মেসি, রোনাল্ডো তো অনেকে ফ্যান। তো 3 বার ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন 3 জন। জিনেদিন জিদান, আর্সেন রোনাল্ডো, তারপরে মেসি আছে, এরা হচ্ছে অর্জন করেছে। ফুটবলের জীবন্ত কিংবদন্তি, এখন আর জীবন্ত নাই, সো এই জন্য আর জীবন্ত বলা যাবে না, এখন হচ্ছে কিংবদন্তি বলা হয় পেলেকে। পেলে, ব্রাজিল। তারপর হচ্ছে ফুটবলের সম্রাট আছে কালো মানিক পেলে। কালো মানিক পেলেকে বলা হয় ফুটবলের সম্রাট। এরপরে ফুটবলের রাজপুত্র কিন্তু বলা হয়, রাজপুত্র। সম্রাট হচ্ছে পেলে, রাজপুত্র হচ্ছে ম্যারাডোনা, আর্জেন্টিনা। ম্যারাডোনা, আর্জেন্টিনা। টোটাল ফুটবলের জনক, টোটাল ফুটবল মানে সম্মিলিত একটা ফুটবল খেলে, সেটার জনক হচ্ছে হল্যান্ডের জোহান ক্রুইফ। হল্যান্ডের জোহান ক্রুইফ হচ্ছেন টোটাল ফুটবলের জনক। এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে চলে যাচ্ছে আমরা বাংলাদেশের খেলাধুলার মধ্যে, বাংলাদেশের ক্রিকেট ও বাংলাদেশ। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আর বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু হাডুডু। কোনো ব্যক্তি যদি বইলা ফেলেন কাবাডি, মনে রাখবেন কাবাডি কিন্তু বাংলাদেশের জাতীয় খেলা না। হয়তো অনেকটা ধরনের দিক থেকে কাবাডি আর হাডুডু কিন্তু সেম, বাট অ্যাকচুয়ালি কিন্তু কিছু তফাৎ আছে। যেমন হাডুডুতে হাডুডু হাডুডু করতে যায়, কাবাডি কাবাডি করতে করতে যায় কাবাডিতে, আর ওদের রুলস এর মধ্যেও কিন্তু একটা তফাৎ আছে। সো বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। তো বাংলাদেশের হাডুডুর থেকেও কিন্তু জনপ্রিয় হচ্ছে ক্রিকেট। তো বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের যে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটাকে বলা হয়েছে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি, এটা গঠিত হয় 1973 সালে। স্বাধীন হওয়ার পর বাংলাদেশ 1973 সালে বিসিবি গঠন করে। বিসিবির সদর দপ্তর হচ্ছে ঢাকাতে। ঢাকাতেই হচ্ছে বিসিবির সদর দপ্তরটা অবস্থিত। এরপর আছে আইসিসি ট্রফিতে বাংলাদেশ। আইসিসির যে ট্রফি, আইসিসি মানে আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তার যে বিভিন্ন খেলাধুলা আছে সেইখানে বাংলাদেশের অবস্থান বা কিভাবে অংশগ্রহণ করছে সেটা একটু দেখি। আইসিসির সহযোগী দেশ নির্বাচিত হয়, বাংলাদেশ আইসিসির সহযোগী দেশ নির্বাচিত হয়েছিল 26 জুলাই 1977 সালে। 1977 সালে 26 জুলাই আইসিসির সহযোগী দেশ হিসেবে নির্বাচিত হয়। বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করেছিল 1979 সালে ইংল্যান্ডে। সর্বপ্রথম অংশগ্রহণ করে 1979 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা। এই হীরা নামটা মনে রাখলেই হবে। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশি দলের, জাতীয় ক্রিকেট দলের
যে অধিনায়ক তার নাম হচ্ছে শফিকুল হক হীরা। ষষ্ঠ আইসিসি ট্রফিতে বাংলাদেশের সাফল্য হচ্ছে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ষষ্ঠ আইসিসি ট্রফিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং ষষ্ঠ আইসিসি ট্রফির ফাইনালে কেনিয়াকে পরাজিত করেছিল বাংলাদেশ এবং এই পরাজয়ের ফলে বাংলাদেশ সর্বপ্রথম ওয়ানডে স্ট্যাটাস পাইছিল। এরপর আছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ। তো এখান থেকে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5000% ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা। বাংলাদেশ টেস্টে মর্যাদা বা টেস্ট স্ট্যাটাস লাভ করেন 2000 সালের 26 জুন। এই প্রশ্নটা মাথার মধ্যে রাখবেন, কারণ এইখান থেকে যদি প্রশ্ন আসে এই প্রশ্নটাই বেশি বেশি আসে। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে 26 জুন 2000 সালে। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ানডে খেলার মর্যাদা লাভ করে বাংলাদেশ, এই পয়েন্টটাও খুবই গুরুত্বপূর্ণ, 15 জুন 1997 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5000% ইম্পর্টেন্ট এটা। এই দুইটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকবেই। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস 97 সালে, টেস্ট স্ট্যাটাস 2000 সালে, দুইটা কিন্তু ঘোলাই ফেলবেন না। অনেকে এই 2000 সালকে 1999 সাল বানাই ফেলে, এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য। এটা হবে হচ্ছে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় 2000 সালে। 99 সালে বাংলাদেশ বিশ্বকাপ খেলছিল, ওয়ানডে বিশ্বকাপ, যেখানে পাকিস্তানরে কিন্তু হারাইছিলাম আমরা। এখন দেখেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে 31 মার্চ 1986 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটে। এরপর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক হচ্ছে গাজী আশরাফ হোসেন লিপু। গাজী আশরাফ হোসেন লিপু হচ্ছেন বাংলাদেশের প্রথম ওয়ানডে ক্যাপ্টেন। বাংলাদেশের মহিলা ক্রিকেট দল বা প্রমিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করেছেন 24 নভেম্বর 2011 সালে। বাংলাদেশের প্রমিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করেন 24 নভেম্বর 2011 সালে। আর যদি বলে ভাই টেস্ট স্ট্যাটাস কত পাইছে, কবে পাইছে প্রমিলা দল, টেস্ট স্ট্যাটাস পাইছে 2 এপ্রিল 2021 সালে। কত এপ্রিল? 2 এপ্রিল 2021। এই পয়েন্টটা মনে রাখবেন, 2021। তাহলে প্রমিলা দল ওয়ানডে পাইছে 2011 সালে, আর 10 বছর পরে টেস্ট স্ট্যাটাস পায় 2021 সালে। সালটা মনে রাখলে হবে, ডেটগুলো না রাখলেও চলে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিছু তথ্য কণিকা বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমরা একটু দেখি কি কি আছে। জাতীয় ক্রীড়া পরিষদ NCSC বা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল গঠিত হয় 1972 সালে। জাতীয় ক্রীড়া পরিষদ একটি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ প্রতিষ্ঠান। জাতীয় ক্রীড়া পরিষদ নামটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল 1991 সালে। এটা দরকার নাই। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, অধিকাংশ জায়গায় কাবাডি লেখে, বাট অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা হবে কি হাডুডু। হাডুডু মনে রাখবেন এটা। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? হাডুডু। এরপরে দেখি কি আছে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার গ্র্যান্ড মাস্টার খেতাবপ্রাপ্ত একমাত্র বাংলাদেশি হচ্ছে। গ্র্যান্ড মাস্টার খেতাবটা দেওয়া হয় আছে ডাবাতে, ডাবাড়ু যারা আছে তাদের দেওয়া হয় নিয়াজ মোর্শেদ। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মহিলা দাবাড়ি হচ্ছে রানী হামিদ, নামটা মনে রাখতে হবে। একমাত্র মহিলা, একমাত্র মহিলা। দেশের সর্বকনিষ্ঠত ফিডে মাস্টার্ড দাবাড়ু হচ্ছেন ফাহাদ রহমান। 2013 সালে তিনি মাত্র 10 বছর বয়সে তিনি গ্র্যান্ড মাস্টার উপাধিতে ভূষিত হন। বাংলাদেশের বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট, রিদমিক জিমন্যাস্টিকের একক অল ইভেন্টে মার্গারিটা মামুন তিনি রিও অলিম্পিকে কিন্তু স্বর্ণ পদক পাইছিলেন। এই মার্গারিটা মামুন বাংলাদেশের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করতে চাইছিলেন, বাট বাংলাদেশের যে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা জিমন্যাস্ট সোসাইটি সেটা প্রত্যাখ্যান করছিলেন। কারণ হলো বাংলাদেশ যে তাকে যে ধরনের সুযোগ সুবিধা দিবে সেটার অ্যাবিলিটি বাংলাদেশের ছিল না। পরবর্তীতে রিও অলিম্পিকে তিনি কিন্তু স্বর্ণ পদক পাইছিলেন। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, এত বৃহৎ একটা জনসংখ্যার দেশ থাকার পরেও এখনো পর্যন্ত অলিম্পিকে আমাদের ন্যূনতম একটা পদক বা স্বর্ণ পদক বলতে তো দূরের কথা, কোনো পদকের ধারেও আমরা যাইতে পারি নাই। বাংলার বাঘিনী নামে খ্যাত এই যে আছে যে মার্গারিটা মামুন, তাকে বলা হয়েছে বাংলার বাঘিনী। তার পৈতৃক নিবাস হচ্ছে রাজশাহী জেলায়। তো যেহেতু বাংলাদেশ প্রত্যাখ্যান করছিল মার্গারিটা মামুনকে, পরে তিনি আছে রুশ বা রাশিয়ার হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করেন এবং ইনশাল্লাহ সে কিন্তু পদকটা পেয়েও গেছিল। সো মার্গারিটা মামুনের বাসা হচ্ছে রাজশাহী জেলায় এবং তাকে বলা হয় বাংলার বাঘিনী। ঠিক আছে, কি বলা হয়? বাংলার বাঘিনী।
এখন আমরা একটু চলচ্চিত্র সম্পর্কে দেখি। বাংলাদেশের খেলাধুলা শেষ ভাইয়া, এর থেকে আর বেশি কিছু লাগবে না, এইটুখানি ইনফরমেশন খুব সুন্দর করে খেলাধুলা সম্পর্কে জানলেই হয়ে যাবে। বাংলাদেশের জিমনেস্ট পড়ছি, দাবা পড়ছি, আমরা পড়ছি কি সেই সাথে ক্রিকেট, ফুটবল গুলো আমরা কিন্তু আলোচনা করছি। বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা আছে বাফুফে। বাফুফে আমরা সবাই জানি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কে, এটা কিন্তু পড়ে রাখবেন। এটা যখন পরীক্ষা যাবেন, যখন থাকবে সেটার কথা কিন্তু তখন বলে রাখবেন। ওকে, সালাউদ্দিন তো সালাউদ্দিন রয়েছে, এরপর কে আসবে তার নাম পড়ে যাবেন। এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের কিছু চলচ্চিত্র আছে, সেই চলচ্চিত্র সম্পর্কে একটু পড়ে নিই আমরা। চলচ্চিত্র সম্পর্কে তো বাংলাদেশের যে চলচ্চিত্র আছে, সর্বপ্রথম চলচ্চিত্র, সারা পৃথিবীব্যাপী সর্বপ্রথম চলচ্চিত্র, এইটা নির্মিত হয়েছিল হচ্ছে 1895 সালে, সর্বপ্রথম চলচ্চিত্র হয়। এরপর হচ্ছে সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন আছে লুমিয়ার ব্রাদার্স। লুমিয়ার ব্রাদার্স যুক্তরাষ্ট্রে, তিনি সর্বপ্রথম হচ্ছে চলচ্চিত্র তৈরি করেছিলেন যুক্তরাষ্ট্রে। উপমহাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। উপমহাদেশে বলতে ভারতবর্ষে চলচ্চিত্রের জনক হচ্ছে হীরালাল সেন। আর প্রথম মুসলমান বাঙালি চলচ্চিত্রকার, অর্থাৎ চলচ্চিত্র তৈরি করছিলেন বা চলচ্চিত্রকার, ছবিতে অভিনয় করছিলেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় আব্দুল জব্বার খানকে। বাংলাদেশের চলচ্চিত্রের জনককে আব্দুল জব্বার খান। তাহলে এই প্রশ্নগুলো মনে রাখতে হবে। প্রথম শুরু হয়েছিল 1895 সালে, সারা পৃথিবীতে সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন হচ্ছে লুমিয়ার ব্রাদার্স, যুক্তরাষ্ট্র। উপমহাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। প্রথম মুসলমান বাঙালি চলচ্চিত্রকার কাজী নজরুল ইসলাম। আর বাংলাদেশের যে চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকারক বলা হয়, বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকারক বলা হয় জহির রায়হানকে। বাংলাদেশের সবচাইতে প্রধান বা শ্রেষ্ঠ বলা হয় জহির রায়হানকে। কান চলচ্চিত্র উৎসব, যেটা কান, এই উৎসবটা দেওয়া হয় চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কার ফ্রান্সের একটা শহর আছে কান, সেখানে আছে এই পুরস্কারটা দেওয়া হয়। উৎসব পুরস্কার প্রথম বাংলাদেশি সিনেমা হচ্ছে মাটির ময়না। পরিচালক কে? তারেক মাসুদ। তারেক মাসুদ হচ্ছে এটার পরিচালক। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র ছিল স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র হচ্ছে, পূর্ণাঙ্গ বলতে একটা মনে করো যে 2 ঘন্টা সামথিং এরকম একটা থাকে, বা একটা কম্প্যাক্ট একটা চলচ্চিত্র হচ্ছে ওরা 11 জন। এটা হচ্ছে কি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র। ঠিক আছে, এরপরে দেখি আর কি কি আছে। বাংলাদেশের সংবাদপত্র, চলচ্চিত্র চলে গেল, বাংলাদেশের চলচ্চিত্রগুলোর মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ গুলা পড়লাম। অ্যাকচুয়ালি একটা গুরুত্বপূর্ণ গুলার মধ্য থেকে 2-1টা জিনিস আমরা আলোচনা করলাম। আর চলচ্চিত্র আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়ার সময় ইনশাল্লাহ পড়ছি, সো এটা নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই। এখন আমরা যেটা পড়বো বাংলাদেশের সংবাদপত্র, বিভিন্ন ধরনের সংবাদপত্র বাংলাদেশে প্রচলিত ছিল, সেগুলোর মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সংবাদপত্র এখানে তুলে ধরছি, সেগুলো একটু আলোচনা করি। সর্বপ্রথম যেটা আছে, বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট, ইংরেজি ভাষায়। এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র। তো প্রশ্ন যদি দেয় ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কোনটি, বেঙ্গল গেজেট। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, এই সংবাদপত্রটা হচ্ছে বাংলাদেশের ভাষায়, মানে বাংলা ভাষায় রচিত প্রথম সংবাদপত্র। ওকে, এরপরে পয়েন্টে যাই, দেখি বাংলাদেশের যে ভূখণ্ড আছে, এই ভূখণ্ড অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড বলতে বাংলাদেশের যে মানচিত্র 1,47,570 বর্গ মাইলের, এই মানচিত্রের থেকে প্রথম সংবাদপত্র যেটা প্রকাশিত হয় সেটার নাম হচ্ছে রংপুর বার্তাবহ। রংপুর বার্তাবহ, এটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড থেকে। এটা বলা হয় যে বাংলাদেশের প্রথম কোন সংবাদপত্র প্রকাশিত হয়, এটা হবে কিন্তু রংপুর বার্তাবহ। আর বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশ হয় এরকম প্রথম সংবাদপত্র হচ্ছে ঢাকা প্রকাশ। এরপরে যেটা রয়েছে, বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে গুরুত্বপূর্ণ পত্রিকা হচ্ছে সবুজ পত্র। সবুজ পত্রের সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী, যাকে বলা হয়
প্রমিত রীতির প্রচলক বা প্রমিত রীতির প্রবর্তক। সো বাংলাদেশে প্রমিত রীতির যে প্রবর্তক, বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলন করছেন কে? সবুজপত্র প্রমথ চৌধুরী। বাংলাদেশে নারীদের প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, অর্থাৎ নারীদেরকে নিয়ে লেখালেখি করে এমন পত্রিকার নাম হচ্ছে বেগম। নারীদের নিয়ে লেখালেখি করে এমন পত্রিকা কোনটা? বেগম। এখন আমরা বাংলা সাহিত্যের ঐতিহাসিক কিছু সংবাদপত্র যেগুলো আসলে বিখ্যাত, তাদের সম্পাদক হোক বা প্রকাশসাল কর্মপরিধির কারণে এমন কিছু সংবাদপত্র সম্পর্কে এখন একটু আলোচনা করি। প্রথম যেটা আছে বেঙ্গল গেজেট, এটা প্রকাশিত হল হচ্ছে 1780 সালে এবং এটা সংবাদপত্রটার সম্পাদক ছিলেন জেমস অগাস্টার হিকি। জেমস অগাস্টার হিকি তিনি সর্বপ্রথম হচ্ছে বেঙ্গল গেজেট প্রকাশ করছিলেন। এরপর হচ্ছে দিগদর্শন 1818 সালে প্রকাশ হয়। জন ক্লার্ক মার্শম্যান, জন ক্লার্ক মার্শম্যান এটার হচ্ছে সম্পাদক ছিলেন। এরপর আছে সমাচার দর্পণ, কি আছে? সমাচার দর্পণ। সমাচার দর্পণটা প্রকাশকাল 1818 সালে এবং এইটার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এরপর আছে বাংলা গেজেট, বাংলা গেজেট 1828 সালে প্রকাশিত হয়। এটা সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। এটার আর সালের দরকার নাই, এই সালগুলো দরকার নাই, বাট আপনার কিন্তু সম্পাদকগুলোর নামগুলা খুব গুরুত্বপূর্ণ, সো নামগুলো একটু ভালো করে পড়তে হবে। ওকে, এরপরের পয়েন্টে চলে যায়, দেখি কি আছে। সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর এটার যে সম্পাদক সেটা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, কেউ আবার বইলা ফেলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু না ভাইয়া, এটা কি? এটা হচ্ছে গুপ্ত। সো ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল হচ্ছে সংবাদ প্রভাকরের সম্পাদক। এরপরে তত্ত্ববোধনী পত্রিকা, এটা তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন খুবই গুরুত্বপূর্ণ অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক। রংপুর বার্তা, এটা মূলত সম্পাদিত করছিলেন গুরুচরণ রায়। বঙ্গদর্শন, এটা মূলত রচনা করছিলেন এবং এটা সালটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সালটাও পড়বেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের সম্রাট, বাংলা সাহিত্যের সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, বাংলা সাহিত্যের সম্রাট। এবং উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস রচয়িতাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই দুইটা পয়েন্ট একটু ভালো করে মনে রাখেন, বাংলা সাহিত্যের সম্রাট এবং প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবুজ পত্র, যেটা হচ্ছে আমাদের প্রমিত রীতি, প্রমিত রীতি এটার প্রবর্তক, এই প্রমিত রীতির প্রবর্তক বঙ্কিমচন্দ্র, প্রমিত রীতির যে প্রবর্তক সেই প্রমথ চৌধুরী বীরবল, যার ছদ্মনাম কি? বীরবল। এটা মনে রাখবেন, প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। এই প্রমথ রীতির, প্রমিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী, এইটা মনে রাখতে হবে, এই পত্রিকাটার সম্পাদক। এরপর আছে আঙ্গুর, এটা আসে, আঙ্গুরের সম্পাদক হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের সবচেয়ে ফেমাস ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1923 সালে আঙ্গুর পত্রিকা সম্পাদনা করেন। এরপর আছে কল্লোল, কল্লোল হচ্ছে দীনেশ চন্দ্র দাস, কল্লোলের সম্পাদক হচ্ছে দীনেশ চন্দ্র দাস 1920 সালে। সাম্যবাদী, সাম্যবাদী দেখা সবাই ভাবে কাজী নজরুল ইসলাম, ভাইয়া কাজী নজরুল দিছেন তো মারা খাইছেন, কাজী নজরুল দিছেন তো ধরা খাইছেন। এটার সম্পাদক হবে হচ্ছে, প্রথম সম্পাদক হবে খান মোহাম্মদ মঈনুদ্দিন, খান মোহাম্মদ মঈনুদ্দিন হচ্ছে সাম্যবাদী পত্রিকার সম্পাদক। দৈনিক আজাদ মৌলানা আকরাম খান। সাপ্তাহিক বেগম, বেগম সুফিয়া কামাল, এটা এই যে বেগম সুফিয়া কামাল, মেয়েরা তো খুব কম থাকে, তো সেখানে বেগম সুফিয়া কামাল যে কিন্তু বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে, বেগম সুফিয়া কামাল। সো বেগম সুফিয়া কামাল হচ্ছেন সাপ্তাহিক বেগমের সম্পাদক, এটা মনে রাখবেন। এরপর পয়েন্টে যাই, সাপ্তাহিক মোহাম্মদী, তারপর দৈনিক মোহাম্মদী, মাসিক মোহাম্মদী। সাপ্তাহিক, দৈনিক, মাসিক, মানে সকল মোহাম্মদীর সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খান। মোহাম্মদ আকরাম খান ছিলেন সকল মোহাম্মদীর সম্পাদক, সাপ্তাহিক বলেন, মাসিক বলেন আর দৈনিক বলেন, সেম একই কথা, মোহাম্মদ আকরাম খান। এবং বিখ্যাত আমাদের জাতীয় কবি
কাজী নজরুল ইসলাম, তিনিও কিন্তু পত্রিকার সম্পাদক ছিলেন। কোন কোন পত্রিকার? ধূমকেতু, নাঙ্গল এবং নবযুগ। প্রশ্নটা প্রায় আসতে দেখা যায়। কাজী নজরুল ইসলাম নিচের কোন পত্রিকার সম্পাদক না? ধূমকেতু, নাঙ্গল, নবযুগ, আঙ্গুর। আঙ্গুর হবে উত্তর। সো ধূমকেতু, নাঙ্গল আর নবযুগ এই তিনটা পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। এই পয়েন্টটা মাথার মধ্যে গাইতে ফেলতে হবে। সো এটা হচ্ছে আমাদের পত্রিকা সম্পর্কে যে ইনফরমেশন গুলো আছে বা যে তথ্যগুলো আছে সেইগুলা সম্পর্কে কিন্তু একটা বেসিক কনসেপ্ট বা বেসিক ধারণা। কোন পত্রিকাগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা বারবার বলে দিয়েছি আপনাদের, যেই পত্রিকাগুলা থেকে পড়বেন এটা সম্পাদক পড়বেন, এটা সালগুলা পড়বেন, কারণ অ্যানালাইসিস করে প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করছি। এখন আমরা একটু প্রশ্ন সলভিং এ চলে যাই। আসলে এতক্ষণ পড়লাম, এখন আসলে দু একটা প্রশ্ন যদি দেখি যে আসলে পারি কিনা আমরা দেখতে। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রশিল্পী কে? তো বিখ্যাত চিত্রকর্ম এগুলোর মধ্যে জয়নুল আবেদিন একজন চিত্রশিল্পী, এস এম সুলতান একজন চিত্রশিল্পী, পটুয়া কামরুল হাসান একজন চিত্রশিল্পী, রফিকুন নবী চিত্রশিল্পী। সো তিন কন্যা আমরা কিন্তু পড়ছিলাম। বিখ্যাত চিত্রশিল্পী এটা হচ্ছে পটুয়া কামরুল হাসান। পটুয়া কামরুল হাসানের একটা বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা, এবং বলছিলাম এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টেরও কিন্তু প্রশ্ন। এরপরে যাই, শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালাটি কোথায়? শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালাটি কোথায়? তো শিল্পী জয়নুল আবেদিন জাদুঘর একটা আলাদা জিনিস আর সংগ্রহশালাটা একটা আলাদা জিনিস। তো শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটা, শিল্পী জয়নুল আবেদিনের জন্ম কেন্দুয়া কিশোরগঞ্জে। তো ঢাকায় তো না, অবশ্যই সরি চট্টগ্রামের দিকে কেন যাবে সে? সে সর্বোচ্চ গেলে ঢাকায় আসতে পারে, চট্টগ্রামে তো তার যাওয়ার দরকার নাই। নড়াইল, ভাই নড়াইলে যাওয়ার দরকার আছে? নড়াইল তো এস এম সুলতানি একাই যথেষ্ট, এস এম সুলতানি যথেষ্ট। সো ওইখানে তো আর যাওয়ার দরকার নাই। তো তাইলে কি কি বাইকে থেকে গেছে? ঢাকা আর ময়মনসিংহ। তো সংগ্রহশালা মানে হচ্ছে এই সংগ্রহশালাটি ময়মনসিংহে অবস্থিত। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? খ। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? বাংলাদেশ টেস্ট মর্যাদা পাইছিল 1998, 99, 2000, 2001। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় 2000 সালে। সো এই সালটা সুন্দর করে মাথার মধ্যে গাইতে নেন, এই প্রশ্নগুলা কিন্তু আসবে। এরপর চলে যাই, কি আছে দেখি। আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বে অততম অবস্থানে রয়েছে। তো এটা নিয়ে একটু কনফিউশন আছে, আমি একটু বলে রাখি। বাংলাদেশ বিশ্বে কোথাও পাবেন 93, কোথাও পাবেন 94, কেউ বলবে 95, কেউ আবার বলতে পারে 96, আবার কেউ অনেকে বলে 90তম। অ্যাকচুয়ালি যে কোনটা সঠিক এটা এক একটা বইতে এক এক রকম পাওয়া গেছে, সঠিক ইনফরমেশন কেউ দিতে পারে নাই। তো যেহেতু এইখানে যে অপশনগুলো আছে এইগুলোর মধ্যে আসলে বেশি কারেক্ট বা বেশি দেখা যাচ্ছে 95, তা আমরা 95 দিছি। তবে একটা কথা বলে রাখি, 93 থাকলে 93টাকেই দেওয়ার ট্রাই করবেন, বেশি বেশি ট্রাই করবেন 93টাকে দেওয়ার। তবে যেহেতু এখানে নাই তার জন্য 95টাকে আমরা মেনে নিচ্ছি। বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে বয়স্ক ভাতা চালু করার প্রসেসটা 97 সালে শুরু হলেও চালু হয়েছিল 98 সাল থেকে। সো বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। বাংলাদেশের 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? দুর্ভিক্ষের রেখাচিত্র, এই যে চিত্রকর্মটা এটা আঁকছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। সো এই চিত্রকর্মের যে আবিষ্কর্তা বা একটি চিত্রশিল্পী জয়নুল আবেদিন, তিনি দুর্ভিক্ষের উপর চিত্র এঁকে বিখ্যাত হয়েছিলেন। এরপরে স্লাইডে চলে যায়, দেখি কি আছে। এরপরে বাংলাদেশের প্রথম সংবাদপত্র। তো বাংলাদেশের প্রথম সংবাদপত্র এটা নিয়ে আমরা কিন্তু একটু বলছিলাম যে ভারতবর্ষে আছে বেঙ্গল গেজেট আছে প্রথম, বাট আমরা একটু পিছের দিকে যদি যাই একটু দেখাই আপনাদেরকে যে বাংলাদেশের যে বাংলাদেশের প্রথম বাংলা ভাষায় প্রথম সাময়িকী হচ্ছে দিগদর্শন, ঠিক আছে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র তাহলে কি ছিল? সেটা সমাচার দর্পণ। তাহলে এখানে যদি সমাচার দর্পণ পাই, দেখি এখানে কি সমাচার দর্পণ কি আছে আমাদের? এখানেও কিন্তু সমাচার দর্পণ আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটা ভাইয়া? ঘ। সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র। এরপর বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র। বাংলাদেশের ভূখণ্ড যদি একটু আঁকি, এই যে বাংলাদেশের যে ভূখণ্ড আছে এরকম, এই ভূখণ্ড থেকে অর্থাৎ বাংলাদেশের 1,47,570 বর্গ মাইল থেকে প্রকাশিত প্রথম পত্রিকা। প্রথম পত্রিকার নাম হচ্ছে রংপুর বার্তাবহ। রংপুর বার্তাবহ। সমাচার দর্পণ তো আমরা জানি যে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র, এটা কলকাতা থেকেই প্রকাশিত হয়। আর ঢাকা প্রকাশ হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র আর কি। তাহলে বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? রংপুর
বাচ্চাবহ। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। এরপর চলে আসছি যে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত এবং এই জাদুঘরটা স্থাপন করছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। কুষ্টিয়ায় গেলে পাবেন হচ্ছে লালন জাদুঘর, লালন শাহর যে জাদুঘর আছে সেটা পাবেন। শাহবাগে গেলে পাবেন হচ্ছে জাতীয় জাদুঘর। আর যদি আপনি চট্টগ্রামের আগ্রাতে যান তাহলে এখানে নৃতাত্ত্বিক জাদুঘর পাবেন। কি তাত্ত্বিক? নৃতাত্ত্বিক জাদুঘর পাবেন। এরকম কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু কম বেশি জাদুঘর আছে। সো এটা সঠিক উত্তর হবে তাহলে কোনটা? সোনারগাঁ, পানাম সিটি সোনারগাঁতে। সো মোটামুটি সবাইকে ধন্যবাদ। আমরা যে আজকে যে লেকচারটা ছিল আমরা লাস্টে কিছু প্রশ্ন সলভ করলাম। সব মিলিয়ে কিন্তু আমাদের মোটামুটি বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে, বাংলাদেশের বিভিন্ন প্রত্নতত্ত্ব স্থল সম্পর্কে সবকিছু সম্পর্কে একটা ইনফরমেশন আমাদের ধারণা মাথার মধ্যে হয়ে গেছে। এবং আজকের লেকচারটা সুন্দরভাবে শেষ করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 2টা মার্ক কমন পেয়ে যাচ্ছেন, 2 থেকে 3টা মার্ক কমন পাচ্ছেন, যেটা কিন্তু আসলে সত্যি একটা অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি আমি আমার পক্ষ থেকে। সো সবাইকে আবারও মেডিবি এর পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।